চেহারা, তার পোশাকে সে যদি বোঝাতে পারে আমি একজন কেউকেটা, সবাই তাকে আপনি বলে কথা বলবে। আর একজন পেটের দায়ে ভ্যান নিয়ে যাচ্ছে, তখন তাকেই দেখবেন 90% মানুষ তুই তোকারি করতে শুরু করেছে। একটা গরিব বাড়ির থেকে একটা ছেলে উঠে এসেছে, ধরুন এখনও মাটির বাড়িতে থাকে, তার অনেক জ্ঞান, অনেক ক্ষমতা। সে পাশের বাড়ির একটা ছাত্রকে ডেকে বলছে, আয় ভাই, আমি না এই সাবজেক্টটা জানি, তোকে বোঝায়। যেহেতু তোর মাটির বাড়ি, যেহেতু সে একটা বড় কিছু বাড়াতে পারেনি, চাকরি পদ মর্যাদা বাড়াতে পারেনি, সেই জন্য সে গরিব বাড়ির মানুষটাই কিন্তু ভাববে ও আমার কি শেখাবে, ও তো নিজের ভাগ্যটাই বদলাতে পারলো না। এই যে বড় হওয়ার প্রতিযোগিতা চলছে, এই ভাবনাটা কোথা থেকে আসে? সমাজ কি কোথাও তাকে শেখায়? সমাজ শেখাচ্ছে। আমি আপনাকে বলছি, আমার তো 2000-এর পর থেকে বিভিন্ন পত্রপত্রিকায় আমার লেখাপত্র প্রকাশিত হয়। আমি আজও মদনমোহনতলা চৌরাস্তার এই মদনমোহনতলায় পানের দোকানে বসেই লিখি, কিন্তু এটাই আমার সৌভাগ্য বা আমার ইতিহাস। আমার লেখা বাংলার প্রথম সারির বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং আমাকে নিয়ে 100-রও বেশি সংবাদ মাধ্যম নিউজ করেছে। তো অনেক দূরের দুই যুবক বলবো, সদ্য যুবক, তারা আমার নাম দেখেছে অনেক জায়গায়, টিভিতে আমাকে দেখেছেন, দেখে তারা ভাবলেন এই একজন কেউকাটাকে পেয়েছি, তাহলে এনাকে 2 দিন দুটো মিষ্টি মিষ্টি কথা বলবো, তৃতীয় দিন এখানে যাব, গিয়ে এনার মাধ্যমে আর ওনাকে ধরবো, এই ধরবো। তো তাদের কথাবার্তাতেই আমি বুঝে গেছিলাম। তো তারা আমার সঙ্গে দেখা করতে চায় নন্দনে, এতে ওতে। আমি তাদেরকে বললাম, দেখো ভাই, আমি তো মদনমোহনতলায় ওই পানের দোকানটা প্রতিদিন 14-15 ঘন্টা না খুললে আমার তো পেটে ভাত জোটে না, তুমি বরঞ্চ ওখানেই এসো তোমরা দুজন। তারা দুজন এলেন অত দূর থেকে, কিন্তু যেই দেখলেন ভাঙাচোরা একটা টিনের গুমটি, হ্যাঁ, সেখানে আমি বসে আছি ধুলি দূষরিত হয়ে, তারা তখনই তাদের মধ্যে ভাবনা এলে, আরে কেউ কেটা ভাবে এই কাকে সম্মান দিয়ে ফেললাম, এ তো আমাদের থেকেও নিচে। তারপর তারা সেই যে গেল, আর যোগাযোগ করলো না। তো এই জিনিসটা, একজন কবিতা লিখলো, একজন গল্প লিখলো, লেখক, কবি, সাংবাদিক, শ্রেণী চেতনা, এই শ্রেণী চেতনা তো এমনি এমনি যায় না, মানুষের মধ্যে থেকেই যায়, আর সে প্রকাশটা সে তার করেই থাকে। আমি বললাম কি, আমি মাটি থেকে দেখেছি একজন গরিব মানুষ যে আমার মতন খেটে যাচ্ছে, 200-300 টাকা রোজগারের জন্য খেটে যাচ্ছে, ভালো করে জানে আমি বাংলায় ব্যাচেলার ডিগ্রি করেছি, মাস্টার ডিগ্রি করেছি। যখন তাকে বললাম, এই তোর ছেলেকে আমার কাছে পাটা শিখিয়ে দেবো, তার যদি ব্যবহার দেখতেন, মানে সে ধরেই নিয়েছে পান দোকানে বসে আমার ছেলের লাইফটা বরবাদ করে দেবে, মানে এ কি জানে। তাহলে কি শ্রেণী চেতনা কোথাও একটা মানে দেখনদারিত্বের উপর অনেকখানি নির্ভরশীল? বহুদিন ধরে যে জিনিসটা চলে আসছে, আসলে সোসাইটিকে যেভাবেই দেখুন, এই সম্প্রতি আপনি কিভাবে দেখেন? আমি যেভাবে দেখি, প্রত্যেকটা মানুষকে সম্মান দাও। কেন সম্মান দেবে? কারণ সে মানুষ। আজকের আমি যদি আমি একটা মানুষকে তার পদ দেখে সম্মান দিই, আগামী দিনে তার যদি পদ না থাকে, তাহলে কি হবে? আমার মন আর সায় দেবে না তাকে সম্মান দিতে। তার মানে কি, আমি আসলে ধরা পড়লাম, আমি প্রতিষ্ঠানের, আমি হচ্ছি ক্ষমতারকে আমি স্যালুট করি, আর অক্ষম আর গরিব প্রতারিত মানুষ, তাদেরকে আমি মানে স্যালুট তো করিই না, গুরুত্বহীন ভাবি। দেখবেন আমাদের বাংলা ভাষায় যে এই শব্দগুলো ব্যবহার, আপনি, তুমি, তুই আমরা খুব কাছের মানুষকেও বলি, ভালোবেসে বলি, ছেলে মেয়েকে বলি তুই, তুমি বলি। আমাদের এইটা টনটনে জ্ঞান থাকে যে এই তুইটা কিন্তু বাইরে
আমার বয়সী বা আমার থেকে বেশি বয়সী কাউকে এরকমভাবে সহজে বলা যায় না, অচেনা অজানা লোককে। কিন্তু রাস্তাঘাটে বেরিয়ে দেখবেন হিসেব ওখানে হয়ে গেছে, উনি রিক্সা চালাচ্ছেন, ওনাকে তুই তোকারেই করে কথা বলতে হবে, ও মাটি কাটছে, ওকে ভুল করেও আপনি বলা যাবে না। এটা চলছেই। শুধু তাই না, শ্রমের মূল্যের ক্ষেত্রেও এখানে দেখবেন এখানে বিভাজন। আরে ও তো এই এই কাজটা করে, ওকে আর কি, ও কি সাহেব, ও কি ওকে এই টাকাটা দিতে হবে। সেখানেও কিন্তু প্রতারণার শিকার হয় এই গরিব অবহেলিত মানুষরাই। এটাই শ্রেণী দৃষ্টিভঙ্গি। মানে আমার 1,00,000 টাকা মাইনে দরকার, কিন্তু ওই লোকটা 200 টাকা রোজগার করছে, ঠিক আছে, সেটাই আমি মনে করছি অনেক রোজগার করছে। এটাই হচ্ছে শ্রেণী দৃষ্টিভঙ্গি। আমি 1,00,000 টাকা রোজগার করে মনে করছি আমি মধ্যবিত্ত, আমি আর একজনকে বলছি এই টাকায় সংসার চলে না, আর এদিকে একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, গরিব মানুষরা আগামী দিনে কোথায় পড়তে যাবে সে নিয়ে আমাদের চিন্তা নেই। কারণ কি, ওরা তো ওইভাবেই বড় হবে, ওদেরকে নিয়ে ভাবনা আর কি। দেশ, সমাজ, রাজনীতি সর্বক্ষেত্রে আমাদের এই শ্রেণী দৃষ্টিভঙ্গিটা কাজ করে। আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে মাননীয় পিন্টু পোহানের সাথে আমরা কথা বলছি, তার লেখা উপন্যাসের কথা, তার লেখা ছোট গল্পের কথা, এবং তার আরও বিভিন্ন যে অন্যান্য যে সাহিত্যর অঙ্গনে যে ঘোরাফেরা, তার সম্পর্কে আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। কিন্তু বহুলাংশে যে জায়গাটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে পিন্টু পোহান নিজেই কিন্তু একটা অসাধারণ গল্প, এবং তার প্রতিটা ছত্রে ছত্রে চমক রয়েছে। সেখানে কোথাও তার মাটি কাটার জীবন, কোথাও জোগাড়ের জীবন, কোথাও দেখা যাচ্ছে ফুল বিক্রির জীবন, ফুল বিক্রেতার জীবন, কোথাও মাছ বিক্রেতা, পান সাজার জীবন, এবং প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু মানে কি বলবো, একটা করে গল্প বলে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা একটা ছোট গল্পের উপাখ্যান তৈরি করে রাখে। আপনার সাহিত্যের যে লেখালেখি, সেখানে কোন অঙ্গনে আপনি বেশি ঘোরাফেরা করেন? সবটাই তো অবশ্যই মানুষের জীবন কেন্দ্রিক, কিন্তু তা সত্ত্বেও কোন জায়গাটা মূলত আপনাকে টানে? আমাকে আমার জীবনের উপলব্ধি আর দর্শনটাই আমাকে টানে। আমার জীবনের যে উপলব্ধি, যে দর্শন, সেটাই আমাকে বেশি টানে। ধরুন আমি জীবনে যে আঘাতটা পেলাম বা যা দেখলাম, সেটা থেকেই প্রথমে একটা কোনো শব্দ, কোনো একটা দৃশ্য চলে আসে আমার কাছে, তারপরে সেটাকেই ধরুন বাড়ানো হয়। একটা ছোট গল্প, আমার যে কোনো ছোটদের জন্য লেখা ছোট গল্প একটা নিজের জীবনের উপলব্ধিকে কিন্তু টেনে বাড়ানো গল্প। আমি একটা গল্পের উদাহরণ দিচ্ছি, গল্পের নাম হচ্ছে বাঘের মালিক। বাঘের মালিক গল্পটা কি, একটি গ্রামে কিছু বাচ্চা খেলছিল, ক্রিকেট খেলছিল নদীর ধারে। তো হঠাৎ একজন 6 মারে, ওই 6 মারতে বলটা নদীর ওপারে গিয়ে পড়ে। তো বল আনতে ছেলেরা যখন গেল, গিয়ে দেখলো একটা লোক খালি গা, তার বুকের হাড় 10 মাইল দূর থেকেও বোঝা যায় স্পষ্ট, আর মাথাতে একটা গামছা পেতে সে ঘুমোচ্ছে, মানে মাথার নিচে একটা গামছা পাট করে রেখে সে ঘুমোচ্ছে। আর লোকটাকে ঘিরে 12 হাত লম্বা একটা কেঁদো বাঘ পাক দিচ্ছে। এই বাঘটা ওকে পাক দিচ্ছে, তখন গ্রামের মানে বাচ্চারা তো ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে বাচ্চারা কি করেছে, গ্রামে ফিরে এসেছে। ফিরে এসে বলছে, এরকম নদীর ওপারে দেখলাম যে এরকম, বাচ্চারা এসে জানাচ্ছে যে আমরা বল খেলতে খেলতে দেখলাম যে নদীর ওপারে একটা লোক, রোগা ফিঙের মতো লোক শুয়ে আছে, আর সেই লোকটাকে
ঘিরে পাক দিচ্ছে 12 হাত লম্বা কেঁদো বাঘ। তো গ্রামের লোকেরা তখন অনেকের কাছে গেল অস্ত্র শস্ত্র খুঁজতে, বাঘটাকে যাতে মারা যায়। অস্ত্র পেল না। শেষে গ্রামের লোকেরা ভাবলো আমরা ঢাকঢোল পেটাতে পেটাতে যদি যাই তাহলে বাঘটা নিশ্চয়ই পালিয়ে যাবে আর লোকটা বেঁচে যাবে, দেখা যাক চেষ্টা করে। তো গ্রামের লোকরা যখন ঢাকঢোল পিটিয়ে পিটিয়ে গেল, গিয়ে দেখছে তখনও লোকটা শুয়ে আছে আর লোকটাকে ঘিরে 12 হাত লম্বা কেঁদো বাঘটা পাক দিচ্ছে। গ্রামের লোকরা তখন ভাবছে যে লোকটা যদি এই সময় উঠে পালিয়ে আসে বেঁচে যায়, কিন্তু লোকটা আর উঠছে না। আর বাঘটা কি করছে, গ্রামের লোকদের দিকেই তেড়ে যাচ্ছে। গ্রামের লোকরা যেন কাউকে বিরক্ত করছে, সে বাঘটা গ্রামের লোকদের থামাতেই যেন তেড়ে তেড়ে যাচ্ছে। শেষে আবিষ্কার হলো ওই কেঁদো বাঘটা রোগা লোকটাকে, রোগা ফিঙের মতো লোকটাকে খাওয়ার জন্য নয়। কেঁদো বাঘটা হচ্ছে পোষ্য ওই লোকটার। ওই রোগা ফিঙের মতো লোকটা কেঁদো বাঘটাকে পুষে রেখেছে। ওই লোকটাকে পাহারা দিচ্ছিল কেঁদো বাঘটা। আর কেঁদো বাঘটাকে ওই লোকটা বলেছিল, শোন আমি এখানে ঘুমাচ্ছি, তুই কিন্তু বেশি দূরে যাবি না। সেই জন্য বেশি দূরে যেতে পারছিল না, ওকে ঘিরেই পাক দিচ্ছিল। শেষে যখন বাঘটাকে বেঁধে লোকটা নিয়ে যাচ্ছে, তখন গ্রামের লোকরা বলছে, আপনি কে মশাই, এরকমভাবে নিয়ে যাচ্ছেন বাঘকে টেনে টেনে? তখন ও বলছে, আমি কে জানতে হবে না, আমি এই বাঘের মালিক, আমার বাঘকে আমি কিভাবে নিয়ে যাব সেটা আপনারা বলে দেবেন। এটাই কথা। আমার মধ্যে কিছু গুণ আছে, কিছু জ্ঞান আছে, কিছু শিক্ষা আছে। এই যে অনেকে বলে না যে একজন শিক্ষিত কি অশিক্ষিত দেখলেই বোঝা যায়, একজনের জ্ঞান আছে কি জ্ঞান নেই দেখলেই বোঝা যায়, এটা একদমই না। আমার জীবনের একটা উপলব্ধি এসেছিল যে যারা গুণী মানুষ হয় তাদের সেই চেহারার সঙ্গে তাদের যে মিল থাকবে এমনটা একদমই হতে পারে না। যাকে রোগা ফিঙের মতো মনে হচ্ছে সেই লোকটা একটা কেঁদো বাঘও পুষতে পারে, এমন ক্ষমতাও তার হতেই পারে। এটা বোঝাবার জন্যই এই গল্পটা লিখেছিলাম বাঘের মালিক। আপনার প্রতি কথার ছত্রে ছত্রে কিন্তু একটা ক্ষমতাহীনদের যে লড়াই সংগ্রামের কথা বারে বারে উঠে আসছে। আপনার জীবনের অনেক কষ্টের কথা, যন্ত্রণার কথা, অপমানের কথা, লাঞ্ছনার কথা আপনি বারে বারে বলছেন। এমন কিছু কথা যেটা আপনি আজও ভুলতে পারেননি, নাম না করে যদি বলা যায়।